এটার সাথে সাথে আসলে আমি সমাজকে বোঝার চেষ্টা করি যে সোসাইটি কিভাবে চিন্তা করে, এবং বাংলাদেশ আর্মি, যদিও আমরা বলি যে এটা পাকিস্তান আর্মির ধারাবাহিকতায় তৈরি একটা কলোনিয়াল আর্মি, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ আর্মি বাংলাদেশ সোসাইটির একটা পার্ট। সো বাংলাদেশের মানুষ যেভাবে আজকে এই শেখ হাসিনার শাসনে সংক্ষুব্ধ, সেনাবাহিনীর 99% অফিসার, জওয়ান এবং এনসিওস, জেসিওস তারা কিন্তু বর্তমান সরকারের আচরণে সংক্ষুব্ধ। কিন্তু তাদের এই ক্ষোভটা দেখানোর কোনো সুযোগ নাই, এবং এই সুযোগটা আমরা চাইও না, বিকজ আমরা চাই যে সেনাবাহিনী একটা অরাজনৈতিক বাহিনী হিসেবেই থাকুক। কিন্তু সেই জায়গায় গিয়ে আজকে সেনাবাহিনীর বাস্তবতা হচ্ছে যে তারা যেহেতু সংবিধানের কাছে দায়বদ্ধ, খেয়াল করতে হবে সেনাবাহিনী জনগণের কাছে দায়বদ্ধ না, জনগণ বলে কোনো এন্টিটি নেই। আমিও জনগণ, একজন ছাত্রলীগের নেতাও জনগণ। ফলে আজকে যেই শাসক তাকে যা বলবে তাকে করতে হবে। কিন্তু এখানে বিষয় আছে, যদি আনলফুল কমান্ড দেয় সেইটা সেনাবাহিনী মানতে বাধ্য কিনা। বোঝা উচিত যে সেনাবাহিনীকে ইনিড টু সিভিল পাওয়ারে ইয়ে করা। আমরা আজকে এই স্বৈরাচার থেকে মুক্তি চাই, সেটা আমাদের একটা মাইন্ডসেট। কিন্তু সেনাবাহিনী যেহেতু তার সংবিধিবদ্ধ একটা প্রতিষ্ঠান, তার মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট না, তাকে আদেশ করলে তাকে এটা করতে হবে। তো সেই জায়গায় গিয়ে আমরা একটা বৈপরীত্য দেখতে পাচ্ছি। একটা হচ্ছে, ইট ইজ ভেরি ক্লিয়ার যে সেনাবাহিনীর অধিকাংশ অফিসার এবং কর্মরত সৈনিক এবং এনসিওরা আমাদের সোসাইটি যেভাবে এই রেজিমকে গ্রহণ করছে না, সেভাবেও তারা পছন্দ করে না। কিন্তু একই সাথে তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে, আদেশগুলা তারা মানতে বাধ্য। এই পার্সপেক্টিভে গিয়ে দুইটা জিনিস চলে আসে। একটা হচ্ছে যে এই বাধ্যতার মধ্যে আবার দুইটা ডায়নামিক্স আছে। একজন হচ্ছে যে চাকরি করার জন্য করবে, ঠিক তেমনি 100 জন বাংলাদেশের প্রায়, আমি জানি না কত, প্রায় 2 লক্ষ বোধহয় বাংলাদেশের টোটাল বাহিনী, এর মধ্যে 1% কিন্তু চাটা হয়ে গেছে। এই 1% আজকে তাদের হয়তো বা আওয়ামী লীগের সাথে পারিবারিক সম্পর্ক আছে, তারা হয়তো বা কেউ প্রমোশন চায়, তাদের যোগ্যতা নাই, ফলে তারা চাটামি করে উপরে উঠতে চায়, এবং 1% আছে যে তারা হিংস্র মানুষ, এ ধরনের মানুষও আছে। সো এই ধরনের কিছু লোক কিন্তু কিছু ঘটনা ঘটাতে পারে। সেকেন্ডলি, এইটাও পসিবল যে সেনাবাহিনী ইউনিট টু সিভিল পাওয়ারে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এই সময় পার্শ্ববর্তী রাষ্ট্রের যে গোয়েন্দারা আছে তারা সেনাবাহিনীর উপর একটা হামলা করবে, তখন কিন্তু সেনাবাহিনী কিন্তু রিয়াক্ট করতে হবে। সেনাবাহিনী কিন্তু, আমি বলছি যে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা তারা পালন করে যাবে। দিস ইজ পয়েন্ট টু। এবং 1 নম্বর বললাম যে কিছু অফিসার আছেই, যে অফিসার সৈনিক এ ধরনের আছে, তারা সবকিছু করবে। এবং তৃতীয়ত হচ্ছে যে একটা যদি সিচুয়েশন হয় যে সময় সেনাবাহিনীকে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সময় তাদের উপর একটা একটা ঘটনা ঘটলো, যে ঘটনায় তাদেরকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য কিছু একটা করতে হবে, সেটাও তারা করবে। এবং রাইট এট দিস মোমেন্ট দেয়ার ইজ এ হিউজ প্রোপাগান্ডা ফ্রম র এবং আমাদের ডিজিএফআই, সেখানে কিন্তু সেনাবাহিনীর অফিসাররা কাজ করছে। আমি এখানে বলছি দেয়ার ইজ এ ডিস্টিংশন বিটুইন 99% অফ দ্য সেনাবাহিনী এবং যে 1% যারা রেজিমকে যে কোনো মূল্যে রক্ষা করবে। সো তারা এখন অনেক ধরনের ছবি তৈরি করবে, ভিডিও তৈরি করবে, এগুলো পুশ করবে কাদেরকে দিয়ে জানেন? আমরা যাদের উপর আস্থা রাখি তাদেরকে দিয়েই। এবং এই ছবি, ভিডিও, এগুলো হয়তো ঠিক, কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক না, অনেক ক্ষেত্রে কনটেক্সট ছাড়া। সেগুলো মানুষের মধ্যে তারা চায় যে একটা ভীতি সঞ্চার করবে, যে সেনাবাহিনী নেমে গেছে, সেনাবাহিনী এখন পিটায় লাশ বানায় দিবে, সেনাবাহিনী শত শত মানুষকে হত্যা করবে, ফলে কোনো ধরনের রেজিস্ট্যান্স করা যাবে না। ফলে আমি আমার প্রথম আলোচনাটায় ফেরত যাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশের সমাজ থেকে উঠে আসা একটা প্রতিষ্ঠান, যদিও এর কলোনিয়াল লিগাসি আছে, তারা আজকে জনগণের পুলিশ বিরুদ্ধে তো যাবে না। আমাদের সমাজ থেকে আসা, র্যাবও তো আমাদের সমাজ থেকে আসা, জি, কিন্তু তাদের আচরণ নিয়ে তো অভিযোগ রয়েছে ট্রু, সেনাবাহিনী কারণ। ট্রু। এটা একটা খুব ভালো পয়েন্ট যে সেনাবাহিনী শুধু না, পুলিশও তো ওখান থেকে আসা। এখানে একটা পার্থক্য হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে এখন যারা ব্রিগেডিয়ার বা তদূর্ধ্ব অফিসার আছেন, আমরা যাদেরকে বলি যে যারাই অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিবে যে সেনাবাহিনী কিভাবে অপারেট করবে, এরা কিন্তু সবাই 1994 সালের আগের রিক্রুটমেন্ট। সেই সময় কিন্তু সেনাবাহিনীর রিক্রুটমেন্টে কোনো রাজনৈতিকতা ছিল না। ফলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই অফিসাররা ইনডক্ট্রিনেটেড না। এই অফিসারদের মধ্যে একটা বড় অংশ প্রফেশনাল,
তারা আজকে বাংলাদেশে মুজিববাদের প্রতি বশ্যতা স্বীকার না করে আপনি শুধু সেনাবাহিনীর চাকরি না, আপনি একটা ইউনিভার্সিটি বা একটা ব্যুরোক্রেসি বা কোথাও চাকরি করতে পারবেন না, সেইটুকু তাদেরকে বলে যেতে হতে গেছে, করে যেতে হয়েছে। এবং একই সাথে আমি বলছি যে এই সেনাবাহিনীর মধ্যেই খুবই খারাপ কিছু অফিসার সৈনিক আছে যারা অ্যাকচুয়ালি নৃশংসভাবে রেডি আছে যে আমাদের রেজিস্ট্যান্সকে ক্রাশ করবে, কিন্তু বাকি 99% অফিসার এবং সৈনিক কিন্তু এই রেজিমের পক্ষে নাই, এবং এটা আমাদের জন্য একটা প্রোটেকশন। এই জন্য যদি এই সেনাবাহিনীতে যে ছবি বা ভিডিও আমরা দেখতেছি এগুলো যদি সত্য হয়ে থাকে, আমার বিশ্বাসের অনেকটুকুই সত্য, এইটা যখন বেড়ে যাবে তখন কিন্তু এই বাকি 99 অফিসারদের থেকে একটা সিনিয়রদের উপরে চাপ আসবে। ফলে এইটা কিন্তু আমাদের জন্য একটা প্রোটেকশন। এবং আমি আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করতে চাই যে তাহলে বলতে পারেন যে সেনাবাহিনী কু করে না কেন, যেটা আমরা প্রত্যাশা করি 1-11 সময় হয়েছে। দ্য রিয়ালিটি ইজ দিস, যে বাংলাদেশ সেনাবাহিনী 1981 সালের পরে কিন্তু নিজের এজেন্সিতে ক্ষমতা দখলের কোনো প্রচেষ্টা নেয় নাই। এটা অনেকে বোঝে না। অনেকে বলে যে 90-এ তো সেনাবাহিনী মুভ করেছিল, তারা সেনাবাহিনী যখন কু করছে তখন এরশাদ ক্ষমতা ছেড়েছে। নো, যখন জনগণের আন্দোলন এমন একটা জায়গায় গেছে, যে জায়গায় গিয়ে ব্যুরোক্র্যাটস, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আইন, টিচার্স সবাই এমন একটা জায়গায় চলে গেছে যে এরশাদ সাহেবের আর থাকা সম্ভব না, সে জায়গাতেই কিন্তু সেনাবাহিনীর সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব মুভ করে বলছে যে স্যার আমরা আপনাকে আর সমর্থন দিতে পারছি না। ইফ ইউ লুক এট 2006, সে সময় সিচুয়েশনটা এমন ছিল, ইয়াজউদ্দিনের বিরুদ্ধে কমপ্লিট একটা পলিটিক্যাল সেটেলমেন্ট তৈরি হয়েছিল যে এর টিকে থাকা সম্ভব না। অনেকে বলে যে 1-11 সেনা সরকার, আমি বলি 1-11 প্রথম আলো ডেইলি স্টারের সরকার। তারাই কিন্তু যে ন্যারেটিভটা তৈরি করছিল, সেনাবাহিনী ওই ন্যারেটিভের উপরে মুভ করেছিল। কিন্তু সেনাবাহিনী দেখেছে যে পাবলিক ন্যারেটিভের উপরে যখন আমি মুভ করেছি, মুভ করার পরে যখন একটা ঝামেলা হয়েছে, যখন চালের দাম 30 টাকা থেকে 55 টাকা হয়ে গেল, সাধারণ মানুষ এই তত্ত্বাবধায়কের বিরুদ্ধে চলে গেল, তখন কিন্তু এই প্রথম আলো ডেইলি স্টার টুপ করে পালাই গেল, বললো এটা সেনা সরকার। কিন্তু তখন সেনাবাহিনীর মধ্যে রিয়েলাইজেশন আসছে যে আমাদের তো কোনো পাবলিক লেজিটিমেসি নাই, এবং আমরা আজকে যদি পলিটিক্যাল সেটেলমেন্টের উপরে মুভও করি, পরে দায়টা আমাদেরকে নিতে হবে। এবং সেকেন্ডলি, বাংলাদেশ সেনাবাহিনী বোঝে তারা পৃথিবীর একমাত্র বাহিনী, যে বাহিনী সীমান্তে দেশ রক্ষা করে, যে বাহিনী একটা ইনসার্জেন্সির বিরুদ্ধে দাঁড়ায় তাদের প্রাণ হারাইলেও তাদেরকে গালি খাইতে হয়। পৃথিবীর কোনো দেশে এটা নাই। ফলে এই আচ্ছা, সেনাবাহিনীর মধ্যে কোনো মরাল নাই। ফলে জনাব তারা জনাব জিয়াসান, আমি আপনাকে একটু যদি একটু অনেকদিন পর একজন কোটা আন্দোলনকারী, জি, অভি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ সাগর ভাই। হ্যাঁ, আমি আসলে একটা শোতে আছি এই মুহূর্তে, আপনি এই মুহূর্তে কল দিয়েছেন, একটু শুনি আপনার অবস্থা কি, কেমন আছেন, একটু জনগণ শুনুক আর অতিথিরাও শুনুক, একটু বলেন কেমন আছেন, কি অবস্থা। আহ শুনতে পাচ্ছেন? ডিসকানেক্টেড, বাংলাদেশের লাইনগুলো দুর্বল। হুম। আচ্ছা, সাগর ভাই, আমি 1 মিনিট আমার আর্গুমেন্টটা শেষ করে নিই। ফলে আমার আর্গুমেন্ট হচ্ছে, সেনাবাহিনী জানে যে তারা জনতা যদি বিজয় 100% সফল না করে বা 99% সফল না করে, তার আগে যদি মুভ করে, তাদেরকে কনসিকুয়েন্স পোহাইতে হবে। ফলে গত কয়েকদিন যে গুজব ছড়ানো হয়েছে যে গণভবনে সেনাবাহিনীর কর্মকর্তার সাথে প্রধানমন্ত্রীর বিতর্ক, এগুলো বাজে কথা। এগুলো, এই গুজবগুলো ছড়াইছে ডিজিএফআই, যেন এই গুজবগুলো শুনে আপনি আশা পাবেন, পরে দেখবেন যে না, এগুলো তো কোনো কিছু হয় নাই। দ্য রিয়েলিটি ইজ দিস, যখন রাস্তায় বিজয় সম্পন্ন হবে তখনই সেনাবাহিনী গিয়ে মুভ করবে, তার মানে আগেই এটাকে আপনি সেনাবাহিনী। গুজব বলছেন কিভাবে? আপনার কাছেও কি তথ্য আছে যে এটা সত্য নয়? এক আর দুই হলো, এই গুজবগুলি ছড়ানোর আসলে মূল উদ্দেশ্য কি? গুজব তো ছড়া ছড়ানোর কথা সরকার পক্ষ, যেহেতু সরকার পক্ষ চায় যে মানুষ বিভ্রান্ত, কিন্তু আমরা দেখেছি এই ধরনের ভিডিও বলুন, তথ্য বলুন, এ তো সরকার বিরোধী, যারা সরকারের সমালোচনা করে, তারাই সবচেয়ে বেশি এগুলিকে বলে বা ছড়িয়েছে। তাদের উদ্দেশ্য কি হতে পারে? আচ্ছা, ডিজিএফআই এর গুজব সেল বলে একটা সেল আছে, এটার নামই হচ্ছে গুজব সেল। সো তারা যেভাবে অপারেট করে, তারা অনেকগুলো ডিসইনফরমেশন তৈরি করে। এই ডিসইনফরমেশন গুলো তো আপনি আজকে যদি নিঝুম মজুমদার একটা ভিডিও দেয়, এটা তো আপনি বিশ্বাস করবেন না। আপনি বিশ্বাস করবেন সেই লোক, আপনার পরিচিত যাকে উপর আস্থা রাখেন, সে যদি একটা ছবি প্রকাশ করে। ফলে যেটা হয় যে বাংলাদেশের ডিজিএফআই, পার্শ্ববর্তী দেশের তারা মানুষকে অনেকগুলো তথ্য পুশ করে, যে তথ্যগুলোর মাধ্যমে
আমাদের পক্ষের মানুষরাই ওই তথ্যগুলো তাদের ভালো ইন্টেনশন নিয়ে প্রচার করে, আলটিমেটলি ডিসইনফরমেশন তৈরি হয়। আমি একটা এক্সাম্পল দেই, এই সেনাবাহিনী মুভ করবে এই গুজবটা কিন্তু 2023-এর আন্দোলনের আগে কে ছড়াইছিল? অভিনেশ পালিওয়াল, যিনি একজন এসওএস এর স্কলার। অভিনেশ পালওয়ালকে আমাদের সকল ইন্টেলেকচুয়াল রেফার করেছে। পরে আমি খোঁজ করে দেখলাম যে এই অভিনেশ পালওয়ালের সাথে, যদিও উনি এসওএস এর, ভারতের বিজেপির ভালো ঘনিষ্ঠতা আছে। ফলে এই যে ইনফরমেশন গুলো তারা এমন ভাবে প্রকাশ করবে যেগুলো কিন্তু আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। ফলে কোথায় এই গুজবের পারপাস কি? টাইমিংটাকে তারা দেখে যে কোন টাইমে কোনটা বেশি গ্রহণ এক্স্যাক্টলি। করে। এবং এখন যদি আপনি দেখেন, বাংলাদেশে এখন ইন্টারনেট ওপেন হচ্ছে, রাইট এট দিস মোমেন্ট এই মেসেজটা তারা ছড়াইতে চায় সেনাবাহিনী এখন ম্যাসাকার করে ফেলতেছে, হাজার হাজার মানুষ মেরে ফেলতেছে, তোমরা আন্দোলনে আর আসবা না। এবং একটা যে আমি ভিডিও দেখলাম যে ধানমন্ডির রাস্তায় কিছু সৈনিক সুরে শুট করতেছে, আমি ওই ভিডিওতে দেখলাম ওখানে একটা ক্যামেরা আছে। ভিডিওটা মেবি কারেক্ট, কিন্তু আমাদের রাস্তায় যে মানে ক্রাউড কন্ট্রোল করা হয়, ওখানে কি কখনো এভাবে শুয়ে থেকে হয়? সো ইট ইজ ভেরি ওয়েল। এবং আমি ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি না, আমি পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন নিয়ে কথা বলি, কিন্তু একটা তথ্য আমার হাতে এসেছে, আমি বোধহয় জীবনে একবারই যদি একটা এ এভাবে পর্যন্ত তথ্য দিব। আমাদের যারা মানে আন্দোলনকারী যারা রাস্তায় ছিল, রাজপথে ছিল, তারা কিন্তু কেউই বলেনি যে সেনাবাহিনী কোথাও গুলি করেছে। কিন্তু এই ভিডিওটা তো ভয়ঙ্কর ভিডিও, মানে যুদ্ধ চলছে। এই স্পটটা নিয়ে বা এই ভিডিও নিয়ে আপনি বলছেন সেখানে একটা ক্যামেরা ছিল, তার মানে কি? আমি ওখানে একটা ক্যামেরা দেখেছি। আমি এই কারণে বলছি যে আমি এটা রুল আউট করতে পারবো না এই ভিডিওটা কমপ্লিটলি সত্য না, আমি এটা রুল আউট করতে পারবো না। কিন্তু একই সাথে রাইট এট দিস মোমেন্ট এইটা ভেরি ওয়েল পসিবল যে ডিজিএফআই এবং গোয়েন্দা সংস্থা এবং চাচ্ছে বাংলাদেশের মানুষকে প্রথমে ভয় দেখাতে। সেনাবাহিনী নামানোর প্রথম উদ্দেশ্য কি? সেনাবাহিনী নামানোর উদ্দেশ্য নাকি কিন্তু গুলি করে সবাইকে সাফ করে ফেলবে। সেনাবাহিনীর নামানোর প্রথম উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো। এই ভয় তো আন্দোলনকারীরা ভয় পায়নি, তারা কারফিউ বিপক্ষে গিয়ে রাস্তায় দাঁড়াইছে। সো এখন ইন্টারনেট ওপেন হচ্ছে, এখন তারা ছবি ছাড়বে, ভিডিও ছাড়বে, দেখা যাবে কাশ্মীরের ভিডিও এখানে প্রকাশ করে দিছে, দেখা যাবে আপনি একটা পাইছেন, এটা বলতেছেন ধানমন্ডি, কিন্তু ছবিটা এমন ভাবে এটা কুড়িগঞ্জের লোক বলবে যে এটা আমার কুড়িগঞ্জের ভিডিও, কক্সবাজারের লোক ভাবে তার ভিডিও। সো রাইট এট দিস মোমেন্ট গোয়েন্দা সংস্থাগুলো চাইবে আমাদেরকে মানসিকভাবে দুর্বল করতে, যে সেনাবাহিনী মায়েরে সাফ করে দিবে। এখন তো 3 জনকে মারছে, মায়েরে সাফ করে দিবে। এবং দেয়ার কুড বি সাম ইনসিডেন্টস হ্যাপেনিং। আমি তো বলছি যে 1% 4টা অফিসার আছে, কোনো কোনো ক্ষেত্রে র এর লোকজন এসে আক্রমণ করবে, সেনাবাহিনী পাল্টা গুলি করবে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা ডিসইনফরমেশন হতে পারে। কিন্তু এই যে বাংলাদেশের সেনাবাহিনীর ওভারওয়েলমিং নাম্বার অফ অফিসার্স এবং মেজরিটি আজকে এই রেজিমের পক্ষে নাই, এইটা স্পষ্ট। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আরো বলবেন।